প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। এরপর ভারতের কারাগারে ৫ বছর কাটাতে হয় তাকে। কিভাবে তাকে গুম করার পর ভারতের কারাগারে নেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন। এটি এক লোমহর্ষক ঘটনা, যা শুধু তার নিজের জীবনের গল্প নয়, বরং এটি একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার অন্তর্নিহিত অন্ধকার দিকেরও প্রতিচ্ছবি। সুখরঞ্জন বালি জানান, ২০১২ সালের ৫ নভেম্বর ঢাকায় ট্রাইব্যুনালের আদালতে যান। তার সঙ্গে ছিলেন ২ ব্যারিস্টার ও ২ উকিল। আদালত গেটে এসে তাদের গাড়ি আটকে ফেলা হয়। ঘটনার শুরু এখান থেকেই। গেটের নিরাপত্তা রক্ষীরা তার গাড়ি আটকে দেয় এবং তখন একদল সাদা পোশাকধারী লোক গাড়ি থেকে তাকে নামিয়ে নেওয়ার পর তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোর্টের সামনে দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। সুখরঞ্জন বালি বলেন, চোখ বেঁধে আমাকে গাড়িতে নেওয়া হয় এবং আমি কিছুই বুঝতে পারছিলাম না। তিনি আরো বলেন, গাড়িটি প্রায় আধা ঘন্টা চলার পর আমাকে হাঁটিয়ে একটি অন্ধকার কক্ষে নেওয়া হয়, যেখানে কোনো আলো ছিল না। আর তখন সকাল 10টা বা 11টা হবে। এভাবে আমাকে নির্যাতন অনেকদিন পর্যন্তই আয়না ঘরে বসে আমাকে এরকম করছে। ৩ দিন সেখানে আটকে রাখার পর তাকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এমনটি করতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়, শক দেওয়া হয় এবং ভয় দেখানো হয়। তিনি বলছিলেন, আমাকে বারবার টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টাও করা হয়, কিন্তু আমি কখনো সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হইনি। তাদের অত্যাচারে আমি একসময় অসুস্থও হয়ে পড়ি। ওইখানকার দমদম কারাগারে দীর্ঘজয়ী আমি ৫ বছর আমি কারাগারে বন্দী ছিলাম। এরপর একদিন সকাল ৭ বা ৮টার দিকে তাকে চোখ বেঁধে গাড়িতে তুলে দেশের বাড়ি বাগেরহাট নিয়ে যাবার কথা বলে নিয়ে যায় বর্ডারে। তিনি বুঝতে পারেন তিনি বাগেরহাট পৌঁছননি। গাড়ি থামানোর পর তিনি চোখ খুলে দেখেন তার সামনে বিএসএফ দাঁড়িয়ে। তিনি বলেন, আমি কান্না করে তাদের বলছিলাম আমাকে বিএসএফ এর হাতে তুলে দিবেন না, কিন্তু তারা আমার কথা শোনেনি। একদম অদ্ভুতভাবে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় এবং সে সময় বিএসএফ তাকে ব্যাপক মারধর শুরু করে। বলেন, তারা আমার সাথে হিন্দিতে কথা বলছিল এবং আমি বাংলায় তাদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা কোনোভাবেই আমাকে বোঝে না। এ সময় বিএসএফ তাকে প্রায় ৩ ঘন্টা বেহুশ করে রাখে। শারীরিক নির্যাতন, বিশেষ করে মোটা লাঠি দিয়ে মারার কারণে তিনি প্রচণ্ড আঘাত পান। তার ডান হাতের কনুইতে এমন আঘাত লেগেছিল যে তিনি আর কখনো ভালোভাবে কাজ করতে পারেননি। তিনি বলেন, আমি তাদের বলি যে আমি এখানে আসতে চাইনি, কিন্তু তারা শোনেনি। আমি তাদের বলি তারা আমাকে মেরে ফেলুক, তবুও যেন আমায় তুলে না নেয়, কিন্তু তারা শোনেনি। তারা হিন্দি ভাষায় কথা বলে, আমি বলি বাংলা ভাষায়, মানে কেউ সাথে কোনো কথা কেউ বুঝি না বিধে আমাকে ওই সময়। বিএসএফ তাকে পশ্চিমবঙ্গের বসিরহাটে স্বরূপনগর থানায় এলাকায় একটি ক্যাম্পে নিয়ে যায়, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই অমানবিক নির্যাতন করা হয়। এরপর তাকে বসিরহাট জেলে রাখা হয়। সেখানে একদিন তার ভাগ্নে, যিনি একটি কক্ষে বন্দী ছিলেন, তাকে দেখেন। ভাগ্নে তাকে চিনতে না পারলেও কিছু সময় পর তিনি তার পরিচয় দেন। এরপর তার পরিবারের সদস্যরা এবং মানবাধিকার সংস্থাগুলো ভারতের প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং ২০১৮ সালের প্রথম দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি মুক্তি পান। বর্তমানে সুখরঞ্জন বালি শারীরিকভাবে ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি। তার জীবনে ভয়, আতঙ্ক ও মানসিক চাপের প্রভাব আজও রয়েছে। পেশায় কাঠ মিস্ত্রি হওয়া সত্ত্বেও তিনি তার কাজ ফিরে পেতে পারেননি এবং অর্থনৈতিকভাবেও বেশ কষ্টে আছেন। তার পরিবারও সহায়তার জন্য সংগ্রাম করছে। মিথ্যা তারা ষড়যন্ত্রমূলক তারে এইভাবে করছে, সে নির্দোষ। এই ঘটনাটি শুধু সুখরঞ্জন বালির ব্যক্তিগত কষ্টের গল্প নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিরও এক অবর্ণনীয় চিত্র। জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে বেশ কিছু বিতর্কও রয়েছে, তবে সে সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাইদিকে পরে আমৃত্যু কারাদণ্ড করা হয়। 2013 সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাইদিকে পরে আমৃত্যু কারাবন্দী করা হয়। 2023 সালের 14 আগস্ট তার মৃত্যু হয়, কিন্তু এখনো জনমনে তাকে নিয়ে নানান প্রশ্ন রয়েই গেছে।